আর তোমাদের এনসিইআরটি তে কিন্তু পেলিজোইকের সিলুরিয়ান থেকে পার্মিয়ান অব্দি আছে, কিন্তু কখনোই অর্ডোভিশিয়ান আর ক্যাম্বিয়াম নেই। এরকম কোশ্চেন আসতে পারে, অতএব এগুলোকেও কিন্তু আমাদের দেখতে হবে। নেক্সট যে কোশ্চেনটা ছিল, সে কোশ্চেনটা হচ্ছে কেভ পেইন্টিং বাই প্রিহিস্টরিক হিউম্যান ক্যান বি সিন ইন ভীমবেটকা। ভীমবেটকা রক শেল্টার, এটা কোথায় না রেজেন্স ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মধ্যপ্রদেশে যে ভীমবেটকা, আর প্রথমেই বলে দিই সবাই তোমার অ্যান্সার শিট নিয়ে বসো, অ্যান্সার শিটে অবশ্যই দেখে নাও কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে, পরে আমাকে কার কত হলো সবাই আমাকে জানাবে। নেক্সট, এই যে ভীমবেটকা, এই ভীমবেটকার যে গুহাটা, সে গুহার যে পেইন্টিংস গুলো, সেই পেইন্টিংস গুলো কিন্তু এখানে আমি দেখিয়ে দিয়েছি। নেক্সট যে কোশ্চেনটা হচ্ছে কি বলছে, বলছে দ্য আইডিয়া অফ ন্যাচারাল সিলেকশন as the fundamental process of evolutionary change। ন্যাচারাল ফান্ডামেন্টাল প্রসেসটা কি হয়েছিল বা কিভাবে কে দিয়েছিল? ন্যাচারাল সিলেকশন বলতে আমরা ডারউইন বুঝি, তাই না? অনেকেই আমরা ডারউইন বুঝি, ডারউইনের কথা বললেই আমরা ডারউইন বলে উত্তর দিয়ে দিই, কিন্তু আসলে উত্তরটা হবে হচ্ছে বি, আলাদাভাবে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি চার্লস ডারউইন অ্যান্ড রাসেল, অ্যালফ্রেড রাসেল 1859 এই সময় কিন্তু এরা দুজনেই আলাদাভাবে করেছিল, অতএব রাইট হচ্ছে বি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 4 নম্বর, এটা কিন্তু বোকার মতন অনেকে ভুল করেছে এই কোশ্চেনটা। দ্য অ্যানিমেল কল্ড, হ্যাঁ কোথায় আমি পাচ্ছি না তো, কারেন্টিং করবো কি করে? কেউ যদি পরে আসে তার কারেন্টিং করা যায়? আর তো কারেন্টিং করার কোনো কোন জায়গাটা কানেক্টিং, কানেক্টিং তো হচ্ছেই না। অনেকের কানেকশন হচ্ছে না, সেই জন্য আমি আবার ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে দেখি কার কানেকশনে কি অসুবিধা আছে। যে যে কানেকশন করতে পারোনি চটপট কানেকশন করে নাও, এখনো অনেকেই কানেকশন করতে পারেনি। দেরি করে আসলে মুশকিল হয়ে যায়। দেরি করে যত আসবে তত মুশকিল হবে, কিছু করার তো থাকবে না। যার যার কানেকশন হচ্ছে না সেটা তার ব্যাপার, আমি তো কিছু করার নেই। আমি তো কানেকশন আসলে একদিন করে দিলাম কানেকশন। এখানে যে বোকার মতন কোশ্চেনের উত্তরটা যারা করতে পারোনি, সত্যিই তারা বোকা যারা এটা করতে পারোনি। যেটা হচ্ছে অ্যানিমেল কল লোভ ফিন্স, জয়েন হয়েছে? লোভ ফিন, লোভ ফিন কাকে বলা হয়? ফিন উইথ ফিন রেস, ভালো করে বোঝো। এগুলো হচ্ছে ফিন রে, এরকম ফিন রে, তার মধ্যে এরকম ফিনস উইথ ফিন রে, এগুলো মাছের মাছের বৈশিষ্ট্য। আর লোভ ফিন মানে লোভ, এরকম লোভ হয়ে তারপরে ফিন হয়, দ্যাট ইজ কি বলছে, অ্যানিমেলস কল লোভ ফিন হুইচ এভলভ ইনটু ফার্স্ট অ্যাম্ফিবিয়ান, যার থেকে প্রথম অ্যাম্ফিবিয়া তৈরি হয়েছে সেটা হচ্ছে সিলাকান্থ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিলাকান্থ কিরকম দেখতে, ফসিল এবং দুটোই দেখিয়ে দিলাম সিলাকান্থ কিরকম দেখতে হয়। নেক্সট, অনেকেই বোকার মতন এখনো জয়েন করতে পেরেছে, কে কে বোঝা যাচ্ছে না ঠিক, কে কে জয়েন করতে পেরেছে না পেরেছে। নেক্সট হচ্ছে নাও ইউনিট অফ এভলিউশন। তোমরা ইউনিট অফ এভলিউশনটাকে ইউনিট অফ ট্যাক্সোনমির মধ্যে ঢুকে বসে আছো।
অনেকেই স্পিসিসটাকে করেছো, স্পিসিস নয়, আলটিমেট রেজাল্ট হচ্ছে পপুলেশন, ইউনিট অফ এভলিউশন পপুলেশন। কেন কেন পপুলেশনকে বলা হয়? কারণ এ পপুলেশন ইজ এ সামেশন অফ অল অর্গানিজম of the same group or species who live in the same geographical area and have the capacity of interbreeding. Hence, now unit of evolution is called population. তাহলে এর ক্ষেত্রে হবে হচ্ছে পপুলেশন। এই লিখেও দেওয়া আছে, পরবর্তীতে লিখে নিতে পারবে। নেক্সট, থ্রি হর্ন টোড, থ্রি, তিনটে হটপোট বলছে, থ্রি হর্ন, তিনটে শিং আছে, নন এভিয়ান, উঠতে পারে না, হার্বিভোরাস তার মানে শাকাশী, এরকম ডাইনোসর কে? তোমার এনসিআরটি তে কিন্তু ডায়াগ্রাম দেওয়া আছে কিন্তু উত্তর দেওয়া নেই। তাহলে কি হবে? এটা কি? ট্রাইসেরাটপস হচ্ছে তিনটে হর্ন যুক্ত। টেনোডন কি? উইং, এরকম করে উঠতে পারে, যার থেকে মানে আর্কিওপটেরিক্স থেকে উড়েছে, তারপরে এটা তৈরি হয়েছে। স্টেগোসাউরাস এটাও কিন্তু প্রচুর মিডল পোর্শনে এরকম হর্ন রয়েছে, এরাও কিন্তু তোমার হার্বিভোরাস। আবার ব্রাকিওসাউরাস হচ্ছে সবচেয়ে বিগেস্ট, লংগেস্ট। দিস ইজ দ্য অ্যান্সার। এইটা আমি কিন্তু এখান থেকে কোশ্চেনটা করেছিলাম। আর টাইরেক্স, টিরেক্স বা টাইরানোসর হচ্ছে একমাত্র মাংসাশী, আর টেরোডন্স হচ্ছে উঠতে পারতো, যেটা আর্কিওপটেরিক্স থেকে এসে পরে পক্ষীকুলে চলে যায়। আর স্টেগোসাউরাস, দিস স্টেগোসাউরাস, আর ব্রাকিওসাউরাস হচ্ছে এটা সবচেয়ে বড়। ঠিক আছে, এইগুলো ঠিকঠাক করে বুঝতে হবে। এর মাঝে আরেকটা কথা বলে দিই, যেটা হচ্ছে যে টাইম শেষ হয়ে গেলে পরবর্তীতে আবার আমি এটা পাঠাবো, লিঙ্ক পাঠাবো, পরে পরে আবার জয়েন করতে হবে। জয়েন্ট হয়েছে? ভিডিও অফ, ভিডিও অফ করে দিতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 7 নম্বর। 7 নম্বর কোশ্চেনটাকে কি বলছে? One of the important consequences of geographical isolation, geographical isolation মানে ভূমি দিয়ে বাধা। তাহলে কোনটা হতে পারে? জিওগ্রাফি, মনে করো এইখানে, এখানে কতগুলো স্পিসিস ছিল, এখানে একটা পাহাড়, এখানে একটা স্পিসিসের গোষ্ঠী মানে পপুলেশন আছে, তাহলে এদের সঙ্গে দুটো আলাদা, কিসের বাধা? অফকোর্স এটা রিপ্রোডাক্টিভ। সেই জন্য সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্পিসিয়েশন তখনই হবে থ্রো রিপ্রোডাক্টিভ আইসোলেশন। রিপ্রোডাক্টিভ আইসোলেশন জন্য যাদের ভুল হয়েছে ঠিকঠাক করে, রিপ্রোডাক্টিভ আইসোলেশন মানে কোন একটা নদী, কোন একটা পাহাড়, তার দুপাশে যখন আইসোলেটেড অবস্থায় স্পিসিয়েশন হয় তখন সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ আইসোলেশন। দিস ইজ দ্য, এখানে তুমি দেখতে পাচ্ছ যে অরিজিনাল পপুলেশন সেটা জিওগ্রাফিক ব্যারিয়ার দিয়ে আইসোলেশন হয়েছে। দিস ইজ অ্যালোপেট্রিক, এই আইসোলেশনকে বলা হয় অ্যালোপেট্রিক। আর সিম্পেট্রিক কি? একই পপুলেশনের মধ্যে যদি আলাদাভাবে গোষ্ঠী হয়ে, এরকম মনে করো আলাদাভাবে গোষ্ঠী হয়ে এখানে তৈরি হলো, তাহলে এটাকে বলা হচ্ছে সিম্পেট্রিক। এছাড়াও পেরিপেট্রিক এবং প্যারাপেট্রিক আইসোলেশন আছে। নেক্সট যেটা কোশ্চেন 8 নম্বরের, সেটাকে কি বলা হচ্ছে? জে এইচ মুলার ওয়াজ অ্যাওয়ার্ডেড। আমরা জানি মুলার কি করেছিল। মুলার মেইনলি যেটা করেছিলেন সেটা হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেটা উনি ছিলেন কোথাকার লোক না, মেইনলি হচ্ছে আমেরিকান জেনেটিস্ট, এবং উনি অ্যাওয়ার্ডেড হয়েছিল কিসের উপরে না, এক্স রে ইরাডিয়েশন, এক্স রে ইরাডিয়েশনের উপরে কাজ করে বলেছিলেন যে মিউটেশন সম্ভব। তাহলে এখানে যেটা আছে, ডিসকভারিং the ionizing radiation can cause mutation. This is the correct answer.
এখানে পুরোটাই লেখা আছে। 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন কি? প্যারালিজম। দেখো প্যারালিজম অনেকে ভুল করেছে, আমি দেখেছি। প্যারালিজম কি করে ভুলটা হলো আমি তো ধরতে পারছি না, এই ভুল হওয়ার সম্ভাবনাটা কি? যে প্যারালিজম মানে কি, এই একটা গোষ্ঠী পরপর এগোচ্ছে। তো এখানে কি আছে? অ্যাডাপটিভ ডাইভার্জেন্ট এভুলেশন? না, কখনোই হতে পারে না। অ্যাডাপটিভ কনভার্জেন্ট ইজ ওয়াইডলি ডিফারেন্ট স্পিসিস ইন এভুলেশন? নো। অ্যাডাপটিভ কনভার্জেন্ট ক্লোজ রিলেটেড। যেমন মনে করো আই অফ অক্টোপাস অ্যান্ড আই অফ হিউম্যান, দুজনই চোখ দিয়ে দেখতে পায়, কিন্তু একটা জেনারেল স্টেম থেকে এরা একসময় দুটো ভাগে ভাগ হয়ে পরবর্তীতে আসে। তাহলে ক্লোজলি অ্যাডাপটিভ রেডিয়েশন অ্যাডাপটিভ কনভার্জেন্ট অফ ক্লোজলি রিলেটেড স্পিসিস ইন এভুলেশন। তাহলে মানেটা কি? এক্সাম্পলটা যদি বলি, an example of parallelism is eye of human and octopus. These two species diverged at the time of animal evolved into vertebrates and invertebrates. যখন ভার্টিব্রেটস এবং ইনভার্টিব্রেটস পার্থক্য মানে আলাদা হয়ে যায়, তখন থেকেই এদের আমরা দেখতে পাই। এটা এখানে লেখা আছে। নেক্সট বলা হচ্ছে 10 নম্বরে কি? দ্য ডিসেন্ট অফ ম্যান। কার লেখা? এটা তোমার জানতে হবে। চার্লস ডারউইনের দুটো বই, একটা হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, সেটা হচ্ছে 1859, আর 1871 উনি লিখেছিলেন ডিসেন্ট অফ ম্যান। অতএব কারেক্ট আনসার এটা। ডায়াগ্রামটা দেখে নাও, বইয়ের চিত্রটা এরকম, বইটা এরকম দেখতে ছিল। চার্লস ডারউইনের দ্য ডিসেন্ট অফ ম্যান, কোন ইয়ার? 1871 লন্ডন থেকে পাবলিশ হয়েছিল। নেক্সট 11 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ইন দ্য কেস অফ পেপার মথ বিস্টন ভিটুলারিয়া, আমরা জানি এটা পেপার মথ, the black color from become dominant over light colored form in England during industrial revolution. এটাকে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম বলা হয়। দিস ইজ দ্য এক্সাম্পল অফ, এটা কিসের এক্সাম্পল? ন্যাচারাল সিলেকশন where the darker form are selected। এটাই কারেক্ট আনসার। কারণ কি? নেচার ঠিক করে দিয়েছে। বাকিগুলো কেন নয় সেগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে, এটা নয়। তাহলে কারণ নেচার যখন কিরকম ছিল দেখো, আমি যদি দেখি যখন বিফোর ইন্ডাস্ট্রিয়ালিজম তখন কিন্তু লাইকেন ছিল গাছে, হোয়াইটিস কালার, তখন হোয়াইটিস কালারটা সে ঢাকতে পারত। আর আফটার ইন্ডাস্ট্রিয়ালিজম সেটা কি হলো না, লাইকেন নষ্ট হয়ে গেল, গাছের যে বাকল তার নিজের কালার চলে আসলো। অতএব এটা হচ্ছে নেচার তাকে সিলেকশন করলো। নেক্সট 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে এটা দেখো, ইনঅর্গানিক মলিকুলস, তার থেকে ড্যাশ মানে এটাকে বার করতে হবে, বি বার করতে হবে, আর এখানে সি বার করতে হবে। তাহলে এখানে কমপ্লেক্স আছে, তাহলে এখানে কি হওয়া উচিত? নিশ্চয়ই সিম্পল হওয়া উচিত। সিম্পল অর্গানিক থেকে কমপ্লেক্স আমরা জানি। তাহলে সিম্পল কোথায় হবে? দেখো সিম্পল কোথায় আছে, এখানে একটা সিম্পল আছে, এখানে একটা সিম্পল আছে, আর এটা সিম্পল আছে, মানে এ, তার মানে বিটা ইনকারেক্ট, প্রথমেই কেটে দিলাম। তারপর কমপ্লেক্স থেকে প্রোটোবায়োন্টস, তার মানে এখানে কি? কোয়াসারভেট। তাহলে কোয়াসারভেট বি হওয়া উচিত। কোথায় আছে? এটা আছে। দেখো আর তোমার দেখারই দরকার নেই, বি এটাও ভুল। তাহলে এখানে সিম্পল কোয়াসারভেট, এটাও মিলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে দুটো বিতে ব্যাকটেরিয়া আছে, অতএব এটা ব্যাকটেরিয়া, এই সি, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এ হবে সিম্পল অর্গানিক মলিকুলস, বি হবে ওয়াসারভেট, সি হবে ব্যাকটেরিয়া।
নেক্সট 13 নম্বর কোশ্চেনে কি বলা আছে, দ্য ডাইভার্সিটি ইন দ্য টাইপ অফ বিক অফ ফিঞ্চেস অ্যাডাপ্টেড টু ডিফারেন্ট ফিডিং হ্যাবিটস অন দ্য গ্যালাপাগোস আইল্যান্ড as observed by Darwin observed করেছিল provide evidence for, এগুলো আমি পড়ছি না বেশি কারণ তোমাদের অলরেডি কোশ্চেন চলে গেছে, তোমরা এগুলো পড়েছো। আমি উত্তরটাকে বলছি, যখন গ্যালাপাগোস আইল্যান্ডে উনি গেলেন, ভেরিয়াস টাইপস অফ ফিঞ্চেস দেখতে পেলেন বিভিন্ন জায়গায়। কেউ সিড খায়, সিড গাছের সিড, কেউ হার্বিভোরস, কেউ কার্নিভোরস বলতে মানে ঘাসে গ্রাসল্যান্ডে ইনসেক্ট খায়। তাদের যে বিক বা চুনচুগুলো বিভিন্ন রকম হয়েছে, এগুলো কে ঠিক করে দিয়েছে? অরিজিন অফ স্পিসিস বাই ন্যাচারাল সিলেকশন। অরিজিন অফ স্পিসিস বাই ন্যাচারাল সিলেকশন, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। এখানে অনেকেই ইন্ট্রা স্পেসিফিক করেছো, ইন্ট্রা স্পেসিফিক ভেরিয়েশন করেছো, আর না হলে ইন্টারস্পেসিফিক কম্পিটিশন করেছো। দুটো এই ক্ষেত্রে কিন্তু ঠিক নয়, নেচার তাদের সিলেক্ট করেছে। তবে হ্যাঁ, interspecific competition is more important than interspecific competition. এটাও মাথায় রাখতে হবে যে কম্পিটিশন যে হয় তিন ধরনের আমরা জানি, যখন হয় ইন্ট্রা এবং হচ্ছে এনভায়রনমেন্টাল কম্পিটিশন। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারস্পেসিফিক কম্পিটিশন। নেক্সট 13 পরে কত নম্বর কোশ্চেন আসছে? 14 নম্বর কোশ্চেন। কি লিখছে? সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু মালথুসান থিওরি। মালথুসান থিওরিতে কি বলা হয়েছিল? এটা এনসিইআরটি থেকে পুরো তুলে দেওয়া কোশ্চেন, প্রত্যেকটাই প্রায়। সেখানে কিন্তু বলা হয়েছিল পপুলেশন সাইজ রিমেন স্টেবল এক্সেপ্ট ডিউরিং অল সিজনাল ফ্লাকচুয়েশন। তারপরে উনি বলে মেইনলি মালথুসানের থিওরির উপর ডিপেন্ড করে কিন্তু ডারউইন কিন্তু সমস্ত উনি কিন্তু রিস্ক দিতে পারেননি। উনি যে কম্পিটিশন কথা বলেছিলেন তার থেকে মোর কম্পিটিশন ফুড বা রিসোর্স ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, যেটা থমাস মালথুসিয়ান বলেছিলেন। সেখানে উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে কি, তোমার এনসিইআরটি-তে যে বলা হয়েছে যে ডারউইন ইনফ্লুয়েন্স হয়েছিল। Natural selection is based on certain observations which are factual. For example, natural resources are limited, populations are stable in size except for seasonal function. এর বলা হচ্ছে population are stable in size except for seasonal function. আর এইখানে কি বলা হয়েছে? এখানে দেখো যা বলা হয়েছে প্রত্যেকটা কারেক্ট। Every population has an inherent capacity to increase the number, correct. Population even stable in size, even all, না except এখানে হবে except, তাহলে এটা হচ্ছে কারেক্ট নয়। তার মানে দিস ইজ দ্য অ্যান্সার। পরে কি এক্সেসিভ এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্স ব্যাডলি এফেক্ট অফ সাইজ অফ পপুলেশন, অবশ্যই তাই, এটা সত্য কথা। নেক্সট, নেচার কিপস এ কন্ট্রোল ওভার সাইজ অফ পপুলেশন, এটাও ঠিক। এই দেওয়া আছে, পরবর্তী তোমরা দেখতে পাবে। 15 নম্বরে কি বললো? 15 নম্বরে বলা হচ্ছে the fossils of various mammals are relatively abundant. বেশি পরিমাণে কোন এরাতে দেখা দিয়েছিল? দিস ইজ সিনোজয়িক। সিনোজয়িক কেন? যার জন্য তোমাকে এটা দেখতে হবে। এই দেখো, এটা আমি অন্য জায়গা থেকে নিয়ে এসেছি। সিনোজয়িক এরা, এখানে বলা হচ্ছে ম্যামালস এক্সপেন্ড, ভেরি ইম্পর্টেন্ট, ম্যামালস এক্সপেন্ড ইন সিনোজয়িক এরা। তাহলে অ্যান্সার ইজ দ্য কারেক্ট। নেক্সট 16 নম্বর দাগে কি বলা হলো? the production of ecologically diverse species from a common ancestral stock that give rise to a variety of pouched marsupial
ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। ইন অস্ট্রেলিয়া টার্ম অ্যাজ দ্য ফেনোমেনন অফ, কি হবে বলছে ইকোলজিক্যালি, মনে করো এটা পাউচ মার্সুপিয়াল, কেউ নেকড়ে হয়ে গেছে, কেউ সূর্য হয়ে গেছে, কেউ উঠতে পারছে, কেউ এই হচ্ছে, তাহলে দিস ইজ কি অ্যাডাপটিভ রেডিয়েশন। দেখো অ্যাডাপটিভ কনভার্জেন্ট হতে পারে না, যদি ডাইভার্জেন্ট বলতো কারেক্ট হতো, তাই না? আর এটা তো সেল ওয়েট এফেক্ট, এটা আমরা জানি হচ্ছে জেডিডিভ কে বলে, আর সিম্প্যাথিক স্পেসিয়েশন কি আগেই বলেছি সেটা নয়। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অ্যাডাপটিভ রেডিয়েশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটা তুমি তোমার এনসিইআরটি ডায়াগ্রামেই তুমি দেখতে পাচ্ছ যে মার্সুপিয়াল, যে মার্সুপিয়াল পাউচ মার্সুপিয়াল এখানে পরিষ্কার দেওয়া আছে অ্যাডাপটিভ রেডিয়েশন, অতএব এখান থেকে তুমি আসতেই পারবে। নেক্সট 17 নম্বরে বলছি কি সল্টেশন। দেখো এই যে সল্টেশন থিওরি, টার্ম অফ সল্টেশন কে করেছিল? দেখো প্রথমে হচ্ছে ডারউইন বলেনি, ডারউইন কি ন্যাচারাল সিলেকশন বলছে। হেকেল কি বলেছে? অন্টোজেনি দ্য ফাইলোজেনি। জ্যা ব্যাপটিস্ট লামার্ক কে বলেছিল না তোমার যে ইউজ অ্যাবিউজ থিওরি, অ্যাকোয়ার্ড ক্যারেক্টারস চলে যাচ্ছে নেক্সট জেনারেশনে। একমাত্র লাফিয়ে যাচ্ছে সল্টেশন, মানে উনি খানিকটা ভাইসম্যানের থিওরিটাকে কাছাকাছি গিয়েছিলেন, কিন্তু সরাসরি জাম্পলাজমে যেতে পারেননি। উনি বলেছিলেন যে এভলিউশন হয় হচ্ছে সল্টেশন, দ্যাট ইজ হুগো দি ভ্রিজ। এর সঙ্গে আরেকটা কথা বলে রাখি, ভন বিয়ারের থিওরি, এটা অবশ্যই পড়ে রাখবে। কোনো কারণে জানো তোমরা, কোনো কারণে কোশ্চেন আসতেই পারে। 18 নম্বর কোশ্চেন কি বলছে? ডিউরিং দ্য অপারেশন of which type of natural selection does mean trait get favored পাবে and resulting peak is higher and narrow? তার মানে কি এইরকম হচ্ছে তোমার যদি হয়, তাহলে মিন কিছু অংশ এদিকে, কিছু অংশ এদিকে, কিছু অংশ বাদ গিয়ে এরা একটা স্টেট হয়, তাহলে এটা সবসময় স্টেবিলাইজড হয়। তাহলে দিস ইজ স্টেবিলাইজিং। সময় প্রায় শেষ হয়ে আসছে, এরপরে আমি আবার শুরু করব। ডাইরেকশনাল মানে যে কোনো একদিকে যাবে, ডিসপারসিভ মানে কি যে কোনো এরকম দুভাবে হয়ে যাবে, আর প্রোগ্রেসিভ তো হতেই পারে না। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট 19 কি বলছো? ডারউইন ফিন্সেস প্রেজেন্ট an example of all except, কোনটা বাকি কোনটা বাদে? কোনটা বাদে বলছে? ডারউইন ফিন্সেস প্রেজেন্ট an example of all except one, কোনটা বাদে? ডারউইন ফিন্সেস আমরা কিছুক্ষণ আগেই বললাম অ্যাডাপটিভ রেডিয়েশন, ডাইভারজেন্ট। তাহলে এক্সেপ্ট কনভার্জেন্ট, চোখের সামনে জল করে পড়ছে, তাহলে দিস ইজ নট কারেক্ট। তাহলে এই ক্ষেত্রে এটা কারেক্ট। ফাউন্ডার এফেক্ট অবশ্যই হয়, মেইন থেকে যখন চলে এসে আরেকটা তৈরি করে, সেটা ফাউন্ডারের অ্যাডাপটিভ রেডিয়েশন দেখা যায়। আচ্ছা এই ক্ষেত্রে বলে রাখি বটল নেকটাও কিন্তু পরে রাখতে হবে। এই যে ফিন্সের ক্ষেত্রে কি ডাইভারজেন্ট এভলিউশন, নট কনভার্জেন্ট এভলিউশন। নেক্সট 20 নম্বর কি বলাচ্ছে? হোমো ইরেক্টাস ইজ দ্য জুলজিক্যাল নেম অফ, কার? দুটো মানুষের হতে পারে, এক জাভা আর একটা হচ্ছে পিকিং ম্যান। এই পিকিং ম্যান হোমো ইরেক্টাসের জুলজিক্যাল নেম। এরা উদ্ভব লাভ করেছিল কোথায়? চায়নাতে। আর জাভাটা হচ্ছে ইউরোপে। ক্রোম্যাগনন তো হবে না, নাটকাটা হবে না, যেটা হচ্ছে নিয়ান্ডারথ্যাল এবং নিয়ান্ডারথ্যাল ম্যান, এগুলো একদম হবে না। এই যে হচ্ছে তোমার ডায়াগ্রামেটিক পিকচার দেখতে, দেখো ঠিক চায়নাদের মতন দেখতে। এর একটা এই যে হোমো ইরেক্টাস, এদের কতগুলো গুণ ছিল। কি গুণ ছিল? এই পিকিং ম্যান এরা মেক ফায়ার, আগুন তৈরি করতে পেরেছিল, ওয়ার্ক উড, এবং কি করেছিল যে কোনো কিছু গর্ত তৈরি করতে পারতো কাঠ দিয়ে। ঠিক আছে। নেক্সট 21 নম্বরে কি বলছে? বলছে দ্য ফার্স্ট ফসিল অফ অস্ট্রালোপিথেকাস, হোমো আসেনি তার আগে,
তাহলে ফার্স্ট এটা তোমাকে মনে রাখতেই হবে, আফ্রিকাতে হয়েছিল, সাউথ আফ্রিকা, অতএব টাং ইন সাউথ আফ্রিকা, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 নম্বরে কি বলছে, বাইপেডাল লোকোমোশন ইজ অ্যাডভান্টেজ বিকজ ইট, দেখো অনেকগুলো আছে, এখানে বলছি ইনক্রিজ স্পিড, হ্যাঁ দৌড়তে হয়তো কিছুটা সাহায্য করেছে। রিডিউস বডি ওয়েট, হ্যাঁ সামনের হাত ছোট হয়েছে বলে কিছুটা বডি ওয়েট কম করেছে। প্রোভাইডস বেটার সাপোর্ট অফ দ্য বডি, হ্যাঁ হাঁটতে চলতে সুবিধা করেছে, কিন্তু বেটার কি, সবচেয়ে বেস্ট কি, রিলিজ ফোর আর্ম। যারা হচ্ছে বাইপেডাল, চার পেয়ে যারা, তারা বডিটাকে কি করতো না, ভূমির সঙ্গে সমান্তরালে যেত, এইভাবে, এই যদি ভূমি হয় এইভাবে তার মেরুদণ্ডটা থাকতো, অতএব তার এই পা, হাত আর পা তাকে, হাতকে ফ্রি করতে পারেনি, এই হাতকে যখনই ফ্রি করেছে তখনই কিন্তু বিভিন্ন রকম কাজে উৎপত্তি লাভ করেছে। এই যে তোমরা ডায়াগ্রামটা এখানে দেখতে পাচ্ছ, এখানে ডায়াগ্রামের মধ্যে কতগুলো জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ভেরি ভাইটাল, সেটা হচ্ছে ইলিয়াক বোন, সিম্পাঞ্জির এই যে ইলিয়াক বোন আর বর্তমান মানুষের যে ইলিয়াক বোন এবং এই যে ক্যাভিটির জায়গাটা, এখন দেখো বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চা কাচ্চা হওয়ার সময় সিজার করতে হয়, এটা কিন্তু ডাক্তারবাবুরা যে ইচ্ছে করে করে তাই নয়, এর কিন্তু সাইন্টিফিক কজ রয়েছে। ভবিষ্যতে হয়তো দেখা যাবে 6 মাস 7 মাসে বাচ্চাকে কেটে বার করতে হচ্ছে, পেট কেটে। তার একটা মূল কারণ বাইপেডাল। আমরা যখনই দুপায়ে ভর দেওয়া শুরু করেছি তখন কিন্তু আমাদের মায়েদের যে ক্যাভিটিটা, যেখানে বাচ্চাকে রাখবো সেই জায়গাটা এবং স্পেস ছোট হয়ে গেছে। নেক্সট 23 নম্বরটা কি বলা হচ্ছে, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। কোনটা ইনকারেক্ট? তাসমানিয়ান উলফ, মার্সুপিয়াল উলফ, হোয়াইল উলফ ইন প্লাসেন্টাল ম্যামাল দে শো কনভার্জেন্ট, অবশ্যই, কারণ এই একটা উলফ অস্ট্রেলিয়ায়, এই একটা হচ্ছে ম্যামাল, এরা একই রকম, তাহলে কি হলো না, কনভার্জেন্ট হয়েছে, নট ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট এভলিউশন এক্সাম্পলিফাইড বাই উইং অফ মসকুইটো, ব্যাট অ্যান্ড পিজিয়ন। দেখো তোমরা ছোটবেলা থেকে পড়েছো বাদুড়ের ডানা আর পিজিয়নের ডানা এক, হ্যাঁ কোথার থেকে এক না, তাদের বোন যদি আমরা স্টাডি করি তাহলে এক, অরিজিন এবং ফাংশন, কিন্তু উইং সেটা নয় কিন্তু। এক্সিস্টেন্স অফ মার্সুপিয়াল ইন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড কন্টিনেন্টাল যখন আলাদা হয়ে গেল তখন তাদের কন্টিনেন্টাল ডিপ্লো, এটাও কারেক্ট। তাহলে ভুল কোনটা? এটাই ভুল। তাহলে দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মোস্ট প্রিমিটিভ লিভিং ম্যামাল হুইচ প্রোভাইড অ্যান এভিডেন্স অফ অর্গানিক এভলিউশন, মোটেই না, এটা পরেই দরকার। যেমন এটাকে, এই ডায়াগ্রামটা অবশ্যই ভালো করে দেখবে তোমরা, এখানে উত্তরটা কি ছিল, প্লাসেন্টাল উলফ আর তাসমানিয়ান উলফ। তাহলে বাকি যেগুলো আছে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার সম্পর্ক কিন্তু দেখে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল ডাইভার্জেন্ট এভলিউশন নিজেদের মধ্যে, প্লাসেন্টাল ম্যামালস নিজেদের মধ্যে ডাইভার্জেন্ট বা এভলিউশন বা অ্যাডাপ্টিভ রেডিয়েশন, দুটোই তাই। কিন্তু পরস্পরের মধ্যে যখন হচ্ছে, পরস্পরের মধ্যে তখন হচ্ছে কনভার্জেন্ট। ভালো করে বুঝলে কিনা জানিও। 24 নম্বর কোশ্চেনে কি বললো, সিলেক্ট দা ইনকারেক্ট, আবার ইনকারেক্ট এসছে। মেজর অ্যাডাপ্টিভ রেডিয়েশন অফ ম্যামালস অকার ডিউরিং, জানতো কারেক্ট এটা। ডাইনোসরস আর ডমিনেট, এটাও কারেক্ট। তাহলে প্রোটোথেরিয়ান হ্যাঁ পসিবলি এভলভ ফ্রম, হ্যাঁ প্রোটোথেরিয়ান থেকে হয়েছে। আর এটা কি বলছে, ফার্স্ট লাইফ অফ আর্থ definitely originated on land, না এটা ভুল, 4 বিলিয়ন না, 2 বিলিয়ন ইয়ার্স ago, 2 বিলিয়ন ইয়ার্স এগো। নেক্সট 25 নম্বর কি বলছে, কারেক্ট অর্ডার। কারেক্ট অর্ডারে আমরা জানি হচ্ছে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন? আগেই পড়েছি, প্যালিওজোইক, মেসোজোইক অ্যান্ড সিনোজোইক। আরগুলো দেখো ঠিক নয়, ভুল আছে সাজানো। নেক্সট 26 নম্বরে কি বলছে, এটা অনেকেই ভুল করেছো। ডারউইন ফিন্সেস প্রোভাইড এভিডেন্স অফ ইভলিউশন ফ্রম, কিসের উপর? অ্যানাটমি, মরফোলজি, বায়োজিওগ্রাফি, না অল অফ দ্য। দেখো
বায়োজিওগ্রাফি, তাদের এক স্থান থেকে আরেক স্থানে খাদ্যের জন্য যেতে হয়েছে, সেই জন্য তাহলে ডারউইন ফিঞ্চেস প্রোভাইড দ্য এভিডেন্স অফ এভলিউশন ফ্রম বায়োজিওগ্রাফি। নেক্সট 27 নম্বরে কি বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট। সিলোফাইটন গিভ রাইজ টু অল এক্সেপ্ট, কোনটা বাকি রেখে, কোনটা বাকি রেখে করা হয়েছে, এর একটা তোমার শর্ট টিক্স আছে। ফান, লাইকোপোডিয়াম, গাই, কিউট, গার্ল। তার মানে এফ ফর ফার্ন, নিটেলিস, কনিফার্স, জি ফর এগুলো বলতে পারো, এবং সাইকাস, গিঙ্গো, জি ফর গিঙ্গো, অল ডেভেলপ ফ্রম সিলোফাইটন এক্সেপ্ট লাইকোপস, লাইকোপোডিয়া। লাইকোপোডিয়াম কোথা থেকে এসেছে দেখো, তোমার কিন্তু এনসিআরটি তে কিন্তু ডায়াগ্রাম দেওয়া রয়েছে। এই যে ডায়াগ্রামটা, এটা যদি ভালো করে না পড়ো, না বোঝো, তাহলে কিন্তু দেখো এই যে সিলোফাইটন, এই সিলোফাইটন থেকে কি কি তৈরি হয়েছে, নিটেলিস, সাইকেডি, কনিফার্স, গিঙ্গো, ফার্নস। কিন্তু এই যে লাইকপস, হার্বেসিয়াস লাইকপস, এটা তৈরি হয়েছে কোথা থেকে দেখো, এখান থেকে তৈরি হয়েছে। অর্থাৎ ওটাই এক্সেপ্ট, বুঝে পড়ো, প্রত্যেকটা জায়গা বুঝে বুঝে পড়তে হবে। নেক্সট 28 নম্বর কি বলছে, বলছে when few individuals are displaced from parent population accidentally and they, কোনো কারণে, এগুলো বোঝাতে গেলে সময় লাগে, কোনো মনে করো কিছু প্রচন্ড টেম্পারেচার কমে গেছে, কিছু প্রজাতি আছে যারা সহ্য করতে পারলো না, তাহলে এই মেইন স্টেপ থেকে এরা চলে আসলো আলাদা জায়গায়, এখানে একটু গরম আছে, তাহলে কি বলছে, ফ্রম প্যারেন্ট পপুলেশন অ্যাক্সিডেন্টালি দে এস্টাবলিশ, তাহলে এদের সঙ্গে এদের রিপ্রোডাক্টিভ আইসোলেশন হয়ে গেছে, তাহলে এরা নিজেদের মধ্যে নতুন প্রজাতি উৎপন্ন করবে। তাহলে এটাকে কি করে, নতুন যেটা আছে ফাউন্ডার, আর এফেক্টটাকে বলা হয় ফাউন্ডার এফেক্ট। নিউ ফর্ম যেটা করলো সেটা হচ্ছে ফাউন্ডার, আমরা বলি না উনি হচ্ছে ফাউন্ডার অফ দিস স্কুল, তো ফাউন্ডার এফেক্ট বলা হয়, সেটাকে বলা হয় ফাউন্ডার এফেক্ট। কি বলা হচ্ছে এনসিআরটি তে, দেখো তোমার এনসিআরটি বলা আছে